বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, গত ক্লাসে আমরা এই ম্যাথগুলো আমরা দেখছিলাম, এখানে পার্শিয়াল ফ্র্যাকশন নিয়ে আজকে আমাদের আলোচনা করার কথা। তো আজকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন নিয়ে একটু আলোচনা করি। দেখো পার্শিয়াল ফ্র্যাকশন কিভাবে করে দেখি। ক্লাসে উপস্থিত আছে 1 2 3 4 5 জন। এতে সাম নাই না, বাবুল নাই, এতে সাম নাই, আর কারা নাই? বাবুল, এতে সাম, আর কে? বুঝতে পারছি। দেখো তাহলে পার্শিয়াল ফ্র্যাকশন করার জন্য গত ক্লাসে আমরা বলছিলাম যে আজকে দেখাই দিব কিভাবে পার্শিয়াল ফ্র্যাকশন করে, যারা পারো নাই। তো পার্শিয়াল ফ্র্যাকশনের জন্য আমাদের বেশ কিছু রুলস আছে। তার মধ্যে প্রথম বিষয় হলো, পার্শিয়াল ফ্র্যাকশন করার আগে আমাদের সবসময় দেখতে হবে যে নিউমারেটর এবং ডিনোমিনেটরের অর্ডার কি। নিউমারেটর এবং ডিনোমিনেটরের অর্ডারের উপরে ডিপেন্ড করে আমরা এই পার্শিয়াল ফ্র্যাকশনে এই রাইট সাইডে যে ধরনের যে কনস্ট্যান্ট টার্মগুলো আসবে এগুলো আমরা বসাবো। ঠিক আছে? যেমন ধরো এই এক্সাম্পলের কথা চিন্তা করে দেখো, এই যে এক্সাম্পলে পার্শিয়াল ফ্র্যাকশনটা আমি এখন করলাম বর্তমানে, এই এক্সাম্পলে নিউমারেটরে অর্ডার হলো 0, কারণ এখানে কোনো এস টার্ম নাই, আছে নাই, সুতরাং এর অর্ডার হলো আমাদের 0। আর ডিনোমিনেটরে অর্ডার কত? একটা, দুইটা, তিনটা, অর্থাৎ এর অর্ডার হলো 3। নিউমারেটরের অর্ডার হলো আমাদের 0 এবং ডিনোমিনেটরের অর্ডার হলো আমাদের 3। ডিনোমিনেটর যেহেতু আমাদের তিনটা অর্ডার আছে, সুতরাং আমাদের রাইট সাইডে তিনটা কনস্ট্যান্ট ধরতে হবে। অর্থাৎ এখানে যতগুলো অর্ডার থাকবে কনস্ট্যান্ট ততগুলো থাকবে। একটা কনস্ট্যান্ট এ, একটা কনস্ট্যান্ট বি, একটা কনস্ট্যান্ট সি। এবং এটাকে এমন ভাবে ভাগ করতে হবে যে প্রথমে এ ডিভাইডেড বাই আমাদের স্কয়ার যদি টার্ম যদি থাকে, তাহলে সেই স্কয়ার টার্মটা বসাইতে হবে, এস স্কয়ার। তারপরে এখান থেকে একটা পাওয়ার কমাই দিতে হবে, কমাই দিয়ে বি প্লাস এস, বি বাই এস, তাই না? এ বাই এস স্কয়ার প্লাস বি বাই এস হইলো। একটা টার্ম এখান থেকে কমাই দিব, একটা পাওয়ার কমাই দিব, এস স্কয়ার থাকলে এখানে শুধুমাত্র এস হয়ে যাবে তখন। তারপরে আরেকটা যে এখানে থাকবে, তাই না? আরেকটা উৎপাদক আমরা এখানে পরবর্তীতে বসাই দিব আরেকটা টার্মে, সিতে সি বাই এস টি প্লাস 1। তাহলে এটাকে আমি 3 ভাগে ভাগ করলাম এইভাবে। ঠিক আছে? এ বাই এস স্কয়ার প্লাস বি বাই এস প্লাস সি বাই এস টি প্লাস 1। এটুকু বুঝতে পারছো তো? হ্যাঁ, হ্যালো হ্যালো এটুকু বুঝতে পারছো? স্যার, ভিটা কিভাবে আসলো স্যার? জি স্যার, একটু বুঝছি স্যার, ভিটা স্যার। এটা হলো যদি কোন ধরনের ফাংশনের ভিতরে হরের ভিতরে, অর্থাৎ হর মানে কি নিচেরটা, এটাকে বলা জি স্যার। হয় ডিনোমিনেটর, তাই না? আর লব মানে কি জি স্যার। এটাকে বলা হয় নিউমারেটর। যদি ডিনোমিনেটরের মধ্যে কোনো স্কয়ার টার্ম থাকে, স্কয়ার টার্ম থাকলে অর্থাৎ যেখানে স্কয়ার করা আছে, যেমন এস স্কয়ার আছে, এখানে স্কয়ার টার্ম আছে না, স্কয়ার টার্ম থাকলে জি স্যার। প্রথমে লিখবা এ বাই এই স্কয়ার টার্মটা, এ বাই এস স্কয়ার। ঠিক আছে? তারপরে লিখবা বি বাই, জি স্যার। একটা পাওয়ার কমাই দিবা, স্কয়ার থাকলে খালি এস লিখবা। ঠিক আছে? একটা করে কমাই দিবা, তাহলে খালি থাকলো বি বাই এস থাকলো। ঠিক আছে? এর এস স্কয়ারের জায়গায় খালি আমাদের জি এস স্যার। হইলো, একটা পাওয়ার কমাই দিলাম। তারপরে আরেকটা কনস্ট্যান্ট সি লিখলাম, সি বাই আমাদের এই যে উৎপাদকটা আছে, পরের উৎপাদকটা আছে, তখন পরের উৎপাদকটা আনবো এস টি প্লাস 1। ক্লিয়ার? এটা শুধুমাত্র তখনই সম্ভব স্যার যখন, একটু ক্লিয়ার, ঠিক আছে? আমি সবগুলো নিয়ম আস্তে আস্তে বলবো। তো এটা তখনই সম্ভব যখন আমাদের নিউমারেটরের চেয়ে ডিনোমিনেটরের পাওয়ার বেশি বেশি থাকবে। অর্থাৎ এই রুলসটা তখনই প্রযোজ্য যখন নিউমারেটরের থেকে ডিনোমিনেটরের পাওয়ারটা বেশি। নিউমারেটরে কোনো এস আছে, কোনো এস নাই। আর ডিনোমিনেটরে এস টু দি পাওয়ার কিউব আছে, এস কিউব আছে, তাই না? এস স্কয়ারের সাথে এস জি যোগ স্যার। করলে কি হয়? এস কিউব হয় না? এস কিউব আছে। সুতরাং এর আমাদের অর্ডার হলো 3। এস কিউব যেহেতু আছে, সুতরাং এর অর্ডার 3। এই 3 অর্ডার থাকার কারণে আমাদের তিনটা কনস্ট্যান্ট হয়েছে, একটা এ কনস্ট্যান্ট, একটা বি কনস্ট্যান্ট, একটা হলো সি কনস্ট্যান্ট। এ কনস্ট্যান্টের জন্য আমি এই স্কয়ার টার্মটা বসাই দিলাম, বি কনস্ট্যান্টের জন্য স্কয়ার থেকে একটা ডিক্রিজ করলাম, আর সি কনস্ট্যান্টের জন্য আরেকটা উৎপাদক আইনা বসাইলাম। ক্লিয়ার? স্যার, স্কয়ারের উপরে যদি কিউব থাকতো তাহলে কিভাবে তাহলে করতাম? তিনটা আসতো, একটা হলো এ বাই এস কিউব প্লাস বি বাই এস স্কয়ার প্লাস সি বাই এস প্লাস ডি বাই, এটা তখন আসতো। বুঝতে পারছো? ও আচ্ছা, জি স্যার। জি আচ্ছা, স্যার। এইটাই। এখন যে জিনিসটা করবা, এখন এই সমীকরণটা দেখো, এই সমীকরণটুকু, এই সমীকরণটা
এখন নাও এই সমীকরণে এখন কাজ করব। এই সমীকরণের ডান পাশ এবং বাম পাশ দুই সাইডে আমি s স্কয়ার ইনটু st প্লাস 1 এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিই। অর্থাৎ এই সমীকরণের ডান সাইড এবং বাম সাইড উভয় পাশকে s স্কয়ার ইনটু st প্লাস 1 অর্থাৎ এই মানটুকু দিয়ে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে কি হবে, এই অংশটা আর এই অংশ কাটাকাটি যাবে না, কাটাকাটি জায়গায় 1 থাকবে এখানে, তাই না? এই যে 1 আছে, এটা বুঝতে পারছো তো কি করলাম? জি স্যার। উভয় কয়ে আমি এই অংশটুকু দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করলে আমাদের এই ডান পাশ বাম পাশের অংশটা কি হইতাছে 1 হয়ে যাইতাছে, 1 হইতাছে না? আর ডান পাশের অংশ কি হইতাছে আমাদের a এর সাথে s স্কয়ার গুণন এই অংশ, a এর সাথে s স্কয়ারের সাথে এই অংশ গুণ করলে থাকে কি থাকে a ইনটু st প্লাস 1 থাকে না? এটুক থাকে না? জি স্যার। তারপরে b এর সাথে আমি এই অংশ গুণ করলাম, এই অংশ আমি এর সাথে গুণ করে দিলাম, গুণ করে দিলে কি থাকবে s এবং s কাটা যায়, একটা s থাকে, একটা s থাকলে এটা হয় bs ইনটু st প্লাস 1 এটা থাকে, তাই না? এটা থাকে না? এটা বুঝতেছো? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, তারপরে দেখো এই অংশের সাথে আমি এই অংশ গুণ করলাম, এই অংশের সাথে এই অংশ গুণ করে দিলাম, গুণ করে দিলে আমাদের কি থাকে এই st প্লাস 1 কাটাকাটি যায়, থাকে শুধুমাত্র s স্কয়ার, অর্থাৎ এরপরে অংশ থাকে c ইনটু s স্কয়ার। এটু ক্লিয়ার তো? হ্যালো, জি স্যার। জাস্ট শুধুমাত্র এই s স্কয়ার ইনটু st প্লাস 1 এই অংশ আমি ডান পাশে গুণ করলাম, বাম পাশে গুণ করলাম, গুণ করার পর আমার এই রেজাল্ট আসলো, এই রেজাল্ট আমাদের আসলো, ঠিক আছে? এই রেজাল্ট আসলো। এটু ক্লিয়ার তো? জি স্যার। এখন এটাকে আমি জি স্যার। ভাঙাইলাম, এই যে AST এটাকে ভাঙাইলাম, লিখলাম AST, তারপর এটা গুণ করে দিলাম a ইনটু 1 a, তারপর এটা গুণ করলাম BS ইনটু ST, তাহলে BS BT S স্কয়ার, আবার এটা গুণ করলাম BS তারপর CS, এটা ভাঙাই লিখলাম আর কি, এটাতে ভাঙাই লিখলাম। ক্লিয়ার? জি স্যার। ভাঙাই লেখার পরে এখন একটা জিনিস খেয়াল করে দেখো, সমীকরণকে এখন ইকুয়েটিং করব, অর্থাৎ বাম পাশের s টার্ম ডান পাশের s টার্ম, বাম পাশের s টার্ম ইকুয়াল টু ডান পাশের s টার্ম, বাম পাশের s ইকুয়াল টু ডান পাশের s, বাম পাশের কনস্ট্যান্ট সমান সমান ডান পাশের কনস্ট্যান্ট, এরকম করে ইকুয়ালিটি মেইনটেইন করব। দেখো এখানে এই বাম পাশে শুধুমাত্র একটা 1 আছে, আর কিছু আছে নাই। এই 1টা কি কনস্ট্যান্ট, তাই না? 1টা হলো কনস্ট্যান্ট, তাই না? জি স্যার। আবার এই ডান পাশের কনস্ট্যান্ট কোনটা? শুধুমাত্র জি a, স্যার। শুধুমাত্র a শুধু হলো এ। জি constant। স্যার। এ। তাহলে আমি বলতে পারি a ইকুয়াল টু 1। ক্লিয়ার? এই বাম পাশে এবং ডান পাশকে আমি মিলাবো, মিলে যেহেতু বাম জি পাশের স্যার। কনস্ট্যান্ট ইকুয়াল টু ডান পাশের কনস্ট্যান্ট, সুতরাং বলতে পারি বাম পাশের কনস্ট্যান্ট হলো আমাদের 1, ডান পাশে হলো আমাদের a, তাহলে a ইকুয়াল টু 1। আবার s এর সহগগুলো দেখো, বাম পাশে ডান পাশে s এর সহগ কি কি আছে? ডান পাশে s এর সহগ আছে, এটি। আবার এটি। এখানে আছে b, তাই না? এটি, আবার এখানে b আছে s এর সহগ, তাই না? জি স্যার। সুতরাং আমরা ডান পাশের টুকু যদি নেই তাহলে পাই এটি প্লাস বি, তাই না? এটি এর সাথে বি প্লাস বি, এটা পাই ডান পাশেরটা। আর বাম পাশে কি এস এর কোনো সহগ আছে? নাই। না স্যার। এর অর্থ কি? এর অর্থ হলো 0 ইনটু এস, এর অর্থ হলো 0 গুণন এস, তাই না? এটা অর্থ এটা না, 0 গুণন এস, তাহলে তো আমাদের এস বাদ, তাই তো? জি স্যার। তাহলে জি। এস এর সহগ হলো 0, ডান পাশে এস এর সহগ হলো আমাদের 0। তা সুতরাং আমি বাম পাশের সহগ লিখলাম এটি প্লাস বি, ডান পাশের সহগ লিখলাম 0, সুতরাং এটি প্লাস বি ইকুয়াল টু 0 লিখলাম। এটুকু বুঝতে পারছো তো কিভাবে লিখলাম? জি স্যার। আবার এস স্কয়ারের সহগ দেখো, ডান পাশের এস স্কয়ারের সহগ হলো বিটি এবং সি, তাহলে বিটি প্লাস সি লিখলাম। আর বাম পাশে এস স্কয়ারের সহগ কত? 0 গুণন এস স্কয়ার, 0 গুণন এস স্কয়ার, তাই না? সুতরাং এর সহগ হলো 0, সুতরাং বিটি প্লাস সি ইকুয়াল টু 0 লিখতে পারি না? জি স্যার। এটুকু বুঝতে পারছো তো? জি স্যার। এখান থেকে আমি বলতে পারি a এর মান হলো 1, তারপর আরেকটা ইকুয়েশন পাইলাম এটি প্লাস বি ইকুয়াল টু 0, আরেকটা ইকুয়েশন পাইলাম বিটি প্লাস সি ইকুয়াল টু 0। আর এই সমীকরণ থেকে a এর মান এই সমীকরণে বসাই দিলাম, অর্থাৎ a এর মানটা আমি এই সমীকরণে যদি বসাই তাহলে কি থাকে? a ইকুয়াল টু 1 হলে কি থাকে? t প্লাস b ইকুয়াল টু 0 স্যার হয় টি না? প্লাস বি সমান 0। হ্যাঁ, t জি। প্লাস b সমান সমান যদি 0 হয় তাহলে বলতে পারি আমি b সমান সমান ইকুয়াল টু মাইনাস টি বলতে পারি না? মাইনাস টি। b ইকুয়াল টু জি মাইনাস স্যার। টি বলতে পারি।
এখন b স্যার ইকুয়াল টু এবারে মাইনাস টি মাইনাস যদি টি হয়, স্কয়ার হবে এখন যদি এখানে b এর মাইনাস মানটা টি যদি স্কয়ার হ্যাঁ এখানে বসাই দেই b ইকুয়াল টু মাইনাস টি বসাই দেই c এর মান বের করি, তাহলে c এর মান কত পাই আমি? c ইকুয়াল টু আমি বলতে পারি এখানে মাইনাস টি বসাই দিলাম, মাইনাস টি বসাই দিলে মাইনাস টি স্কয়ার, মাইনাসটা ওই পাশে চলে স্যার গেলে সি ইকুয়াল টু টি স্কয়ার হবে। স্কয়ার, হ্যাঁ টি স্কয়ার হয়। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই ইকুয়েশনে a b এবং c এর মান বের করছি। এখন a b এবং c এর মানগুলো যদি এই ইকুয়েশনে বসাই দেই, এই ইকুয়েশনে যদি আমি বসাই দেই, এই ইকুয়েশনে যদি আমি a b এবং c এর মান বসাই দেই, তাহলে কি পাইতাছি? 1/s স্কয়ার প্লাস সরি মাইনাস t/s, তাই না, প্লাস t স্কয়ার বাই st প্লাস 1, এটাই পাইতাছি না? মানগুলো জি স্যার। বসাই দিলাম। এই মানটাই আমি এখানে ফাইনালি ক্যালকুলেট করছি। এই যে দেখো, এই যে ফাইনালি ক্যালকুলেট করছি 1/s স্কয়ার মাইনাস t/s প্লাস t স্কয়ার বাই ts প্লাস 1, এখানে t টা কমন নিছি এই কারণে st প্লাস 1 এরকম করে লেখা হয়েছে। এখানে t কাটাকাটি যায়, কাটাকাটি গেলে থাকে 1/s স্কয়ার মাইনাস t/s প্লাস t/s প্লাস 1/t। ক্লিয়ার? জি স্যার। এই সমীকরণটাকে এখন যদি আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে আমি এই সমীকরণ পাই। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিভাবে করব এই সম্পর্কে আমি এখানে একটা চার্ট দিছি, এই চার্ট দেখে দেখে তোমরা এখন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে ফেলবা। এই যে দেখো, এই যে এখানে একটা চার্ট দিছি, এই চার্ট দেখে দেখে তোমরা এখন ফর্মুলা ফেলে ফেলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে ফেলবা। ক্লিয়ার? এটু ক্লিয়ার তো? জি স্যার। জি স্যার। তাহলে মোটামুটি পার্শিয়াল ফ্র্যাকশনের কি করলাম এটা বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, তাহলে আমি নেক্সট এর পার্শিয়াল ফ্র্যাকশনটা একটু দেখি, এর পরের পার্শিয়াল ফ্র্যাকশনটা আমি কিভাবে করলাম ওইটাও আমরা একটু দেখি। এটা হলো এখন এই সিগন্যালের পার্শিয়াল ফ্র্যাকশনটা আমরা দেখি এটা কিভাবে করলাম। এই যে এক্স কিউব টার্ম আছে এখানে, এক্স কিউব টার্ম থাকার কারণে কি হয়েছে, এখন ক্যালকুলেশন সবাই পারবা মোটামুটি একই সিস্টেমে ক্যালকুলেশন করে তারপর ইকুয়েটিং করবা, এইভাবে লিখবা। এটা যেহেতু আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনকে ভাঙাইতে গেলে এভাবে ভাঙাইছি, দেখো যে a বাই s কিউব, এই যে যেটা তুমি বলছিলা কিউব থাকলে কি হবো, এটা দেখো যে a বাই s কিউব প্লাস b বাই s স্কয়ার প্লাস c বাই s প্লাস এই যে এই উৎপাদকটা, শেষের উৎপাদকটা এখানে আনলাম। ক্লিয়ার? জি স্যার। এখন এটাকেও তুমি ডান পাশে এবং বাম পাশে জি স্যার। উভয় পাশকে s কিউব ইনটু st প্লাস 1 দিয়ে গুণ করে দিবা। গুণ করে দিলে b ইনটু s কিউব ইনটু st প্লাস 1 থাকবে, তারপরে b ইনটু সামথিং থাকবে, এরকম করে থাকবে। তারপরে প্রত্যেকটার কোএফিশিয়েন্ট গুলোকে ইকুয়েটিং করবা, অর্থাৎ ডান পাশের সাথে বাম পাশের কোএফিশিয়েন্ট গুলো, s কিউবের কোএফিশিয়েন্ট গুলো কি আছে, আবার বাম পাশে এর কোএফিশিয়েন্ট কি আছে, আবার s স্কয়ারের কোএফিশিয়েন্ট গুলো কি আছে, কোএফিশিয়েন্ট মানে কি সহগ, আবার বাম পাশে এর কোএফিশিয়েন্ট কি আছে, এভাবে কোএফিশিয়েন্ট গুলো ম্যাচিং করে a b c d এর মান বের করবা। মান বের করে এই ইকুয়েশনে বসাই দিলেই তোমরা এই মানগুলো পেয়ে যাবা। এই যে এরকম একটা মান পেয়ে যাবা, এই যে এরকম মান পেয়ে যাবা। ঠিক আছে, এই মান পেয়ে যাবা। এই মানকে সিম্পলিফাই করে আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলেই আমাদের টাইম রেসপন্স এসে পড়বে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে এক্সাম্পল, আচ্ছা এক্সাম্পল শেষ। তো মোটামুটি ম্যাথ গুলো আমরা তাহলে সবাই বুঝে গেছি কিভাবে করি, আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনে বুঝে গেছি। এখন পার্শিয়াল ফ্র্যাকশনের আরো কিছু ফর্ম সিস্টেম আছে, এই সিস্টেম গুলো আমি একটু দেখাই দেই। যেমন ধরো যদি এইরকম হয় যে স্কোয়ার টার্মই নাই, ধরো নর্মাল আমি কিছু এক্সাম্পল দেখাই। যেমন ধরো 5 ডিভাইডেড বাই s প্লাস 10 গুণন s মাইনাস 2, ধরো এরকম ফাংশন আছে, এটার পার্শিয়াল ফ্র্যাকশন করবা। এটার ভাঙাবা কেমনে? নরমালি ভাঙাবা, এটা a ডিভাইডেড বাই s প্লাস 10 প্লাস b ডিভাইডেড বাই s প্লাস সরি s মুছে দেই হ্যাঁ হ্যাঁ s মাইনাস 2, জাস্ট দুইটাকে ভাগ করে দিলাম। কারণ কি এখানে ডিনোমিনেটরে অর্ডার কত, ডিনোমিনেটরে অর্ডার 2, কারণ দুইটা s আছে, s এবং s গুণ করলে হয় s স্কয়ার, সুতরাং এর অর্ডার 2, আর এর উপরে কি 1 0, এটার অর্ডার 0, এটার অর্ডার 2, যে কারণে আমি a b দুইটা অর্ডারের কারণে আমাদের দুইটা কনস্ট্যান্ট হয়েছে a b, এবং প্রত্যেকটার সাথে একটা করে এই উৎপাদক চলে গেছে। ক্লিয়ার? এখন এইরকম কেস যদি হয় নিউমারেটরের অর্ডার বেশি ডিনোমিনেটরের অর্ডার কম, সেক্ষেত্রে কি করবা? যেমন ধরো আমি বলতে পারি যে s স্কয়ার প্লাস
5 sorry an s cube দেই s cube plus 5 divided by s plus 1 s minus 2 s plus 5 হ্যাঁ দিলাম ঠিক আছে এখন এটাকে তুমি ভাঙাবা এটা কিভাবে আর ভাঙাবা এখন খেয়াল করে দেখো ও সরি একটা মুছে দেই তাহলে তো অর্ডার সমান হবে না আচ্ছা হ্যাঁ এখন খেয়াল করে দেখো এটাকে তখন কেমনে ভাঙাবা এখানে অর্ডার আছে 3 নিউমারেটরে অর্ডার কত 3 আর ডিনোমিনেটরে অর্ডার কত দুইটা s তাই না s s হলো s স্কয়ার এটার অর্ডার হলো 2 নিউমারেটরে অর্ডার বেশি ডিনোমিনেটরে অর্ডার কম তাই না খেয়াল করে দেখো এখানে কিন্তু নিউমারেটরে অর্ডার বেশি ডিনোমিনেটরে অর্ডার কম তো নিউমারেটরে অর্ডার যদি বেশি হয় ডিনোমিনেটরে অর্ডার যদি কম হয় সেই ক্ষেত্রে যতগুলো বেশি আছে ততগুলো এক্সট্রা টার্ম কনস্ট্যান্ট টার্ম আসবে ঠিক আছে সেটা হলো s ইনটু a একটা কনস্ট্যান্ট টার্ম আসলো ঠিক আছে s ইনটু a ক্লিয়ার কি করলাম টিপ দিতে যায় আচ্ছা হ্যাঁ শোনা যাইতেছে না জি স্যার প্লাস জি স্যার একটা একটা কনস্ট্যান্ট টার্ম আসলো এর সাথে প্লাস এখন আরেকটা কনস্ট্যান্ট টার্ম লাগবা ও সরি এক সেকেন্ড s যোগ a by s plus 1 plus b by s minus 2 বুঝতে পারছো তো ঠিক আছে তাহলে আমরা এটাকে এইভাবে ভাগ করতে পারি ঠিক আছে এক্সট্রা অর্ডারের কারণে এক্সট্রা একটা টার্ম দিলাম কিন্তু এখানে কোনো কনস্ট্যান্ট নাই ঠিক আছে সাথে যেহেতু দুইটা অর্ডার আমাদের দুইটা কনস্ট্যান্ট হবে একটা হলো a ডিভাইডেড বাই s প্লাস a 1 আর b ডিভাইডেড বাই s মাইনাস 2 ক্লিয়ার যদি এখানে অর্ডার আরো থাকতো তাহলে একটা s স্কয়ার প্লাস s এরকম আসতো যদি এখানে 4 থাকতো 4 থাকলে কি থাকতো 4 থাকলে s স্কয়ার প্লাস s ঠিক আছে এরকম করে আসতো এখান থেকে যতগুলো বেশি ততগুলো টার্ম এখানে এক্সট্রা থাকবে ঠিক আছে জি স্যার ওকে এখন আমরা যদি এরকম থাকে যে ডিনোমিনেটর আর ডিনোমিনেটর দুটো সমান অর্থাৎ উপরে যতগুলো টার্ম আছে আর নিচে অতগুলো আছে s স্কয়ার ডিভাইড বাই s মাইনাস 1 s প্লাস 2 ধরো দুটো সমান এটার অর্ডার 2 এটার অর্ডার 2 তাহলে কি থাকবে তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আচ্ছা এখানে একটা এক সেকেন্ড তোমাদেরকে আমি একটা ভিডিও দিছিলাম আমি একটু নিজেও ভুলে গেছি একটু এক সেকেন্ড ঠিক আছে এক সেকেন্ড আচ্ছা যাই হোক ওটা আমাদের এখন আসে নাই কেস আমরা যখন আসবো তখন দেখবো একটু ভিডিওটা একটু দেখে নিও ঠিক আছে ওকে তো এটা বুঝতে পারছো তো জিনিসটা কিভাবে করলাম হ্যালো হ্যালো স্যার আচ্ছা এটা যদি আমরা এখন বুঝতে পারি তাহলে আমরা মোটামুটি সব ধরনের প্রবলেম সলভ করতে পারবো তো গত ক্লাসে একটা জিনিস বলছিলাম যে যদি ইনপুট হিসেবে সাইন ওয়েভ দেই তাহলে তোমরা কি করবা না যে ধরো ইনপুট হিসেবে আমি এগুলা না দিয়ে আমি একটা সাইন ওয়েভ দিলাম এই ক্ষেত্রেও কিন্তু ইজিলি একই প্রসেসে সলভ করা যায় কারণ প্রথমে যে কাজটা করবা মনে করো ইনপুট হলো আমাদের sin থিটা r অফ t ইকুয়াল টু sin থিটা r অফ t যদি আমাদের sin থিটা হয় হ্যাঁ ভিতরে কম্পিউটার লেভেল হ্যাঁ r অফ t ইজ ইকুয়াল টু যদি sin থিটা হয়
তাহলে আমরা লিখতে পারি r of t equal to sin থিটা। থিটাটা কেমনে লিখি, যাই হোক, হ্যাঁ, মনে করো r of t সমান সমান sin থিটা আছে। প্রথমে কি করবা, এই sin r of t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবা। ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত আসে, r of s ইকুয়াল টু sin থিটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত, তোমাদের ফর্মুলা আছে, চার্ট, ফর্মুলা চার্টে ঢুকে পড়ো। এই যে ফর্মুলা চার্ট, এই যে sin ওমেগা টি এর জন্য আছে ওমেগা ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস ওমেগা। ওমেগার থিটা যেহেতু আছে, ওমেগার জায়গায় হলো আমাদের ধরো 1 বা sin টি আছে ধরো, তাহলে 1 যদি থাকে তাহলে বলতে পারে 1 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 1। ঠিক আছে, এইভাবে লিখবা। কোথায় গেল, টি আছে, তাহলে ইকুয়াল টু 1 বাই s স্কয়ার প্লাস, হ্যাঁ আছে হলো যে আরো 11:30 এখন তো আচ্ছা ঠিক আছে, এক সেকেন্ড একটু দাঁড়াও। হ্যাঁ দেখো, তাহলে ফর্মুলা যদি ফেলি তাহলে এইভাবে s1 বাই s স্কয়ার প্লাস 1, তো এই ফর্মুলায় আমরা এটাকে ইজিলি লিখতে পারি, এটা লিখতে পারি আর এস এর মান, তাই না? এখন তুমি যে কাজটা করবা সেটা হলো এই সিএস এর সাথে এটার সাথে এই এটা গুণ দিবা, মাল্টিপ্লাই করবা। এই যে কোথায় গেল, এই আর এসটা এখন কি করবা, এই জায়গায় মাল্টিপ্লাই করবা, এটার সাথে মাল্টিপ্লাই করলে এটা গুণন এইটা, এটা গুণন এইটা কত আসে আমাদের 1 বাই st প্লাস 1 গুণন s স্কয়ার প্লাস 1। হ্যাঁ, এই ফর্মুলাটা তখন আসে। আর এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করবা, পার্শিয়াল ফ্র্যাকশন করে এ বি সি ডি তে ভাঙাবা। মানে এখন আছে তিনটা আছে, এটা তিনটা, তাহলে এ বি সি তিনটা হবে, তিনটাকে ভাঙাইতে হবে। ভাঙানোর আগে আমাদের এটাকে একটা উৎপাদক আকারে নিয়ে যেতে হবে, এস স্কয়ার প্লাস 1 আছে তো। আচ্ছা, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করার নিয়মটা একটু দেখতে হবে, দেখে ভাঙাইতে হবে। ভাঙানোর পর জাস্ট ওই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলেই তোমাদের এই সাইন থিটার জন্য টাইম রেসপন্স পাওয়া যাবে। ঠিক আছে, জাস্ট এটা একটু ভাঙতে হবে, এটারও সিস্টেম আছে, একটু নেট ঘাইটে বা বই থেকে একটু পার্শিয়াল ফ্র্যাকশনের রুলগুলো একটু দেখে নিও। আমি একটু দেখি এটা কিভাবে করে, আমার এই মুহূর্তে খেয়াল নাই, তো এগুলো সিস্টেম আছে রুল পার্শিয়াল ফ্র্যাকশন করার। ঠিক আছে, এর সাথে এক যোগ গুণ করতে হয়, বি এর সাথে এক্স স্কয়ার যোগ করতে হয়, এরকম আসবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম আসবে আর কি, ওই রুলসটা একটু দিয়ে জটিল হয়ে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লম্বা হয়ে যায়। হ্যাঁ একটু দেখতে হবে আর কি। ঠিক আছে, এটা আমি নেক্সট দিন কইরা খাতায় করে যদি পারি, খাতায় করে আমি আপলোড করে দিলাম। ঠিক আছে, ওকে। তো এইভাবে মোটামুটি যে কোনো সিগন্যাল, শুধুমাত্র সাইন না, পৃথিবীর যে কোনো সিগন্যালকে জাস্ট পার্শিয়াল ফ্র্যাকশন করে আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে টাইম রেসপন্স বের করা যায় এই সেম প্রসিডিউরে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই অধ্যায়ের আলোচনা শেষ। আমরা একটু তাহলে এখন নেক্সট অধ্যায়টা শুরু করি। সেকেন্ড অর্ডার সিস্টেম, রেসপন্স অফ সেকেন্ড অর্ডার সিস্টেম। সেকেন্ড অর্ডার সিস্টেম শুরু করার আগে আমরা একটু কথা বলবো। এক সেকেন্ড, একটা ফোন আসছে। হ্যাঁ, সেকেন্ড অর্ডার সিস্টেমটা কি, তো এই বিষয়ে তো আমরা মোটামুটি এর আগে একটু আলোচনা করছি। সেকেন্ড অর্ডার সিস্টেম হলো যে সিস্টেমের ডিনোমিনেটরে আমাদের পাওয়ার থাকবে 2, অর্থাৎ এস এর পাওয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর আমরা যদি এর গেইন বের করি বা ট্রান্সফার ফাংশন বের করি,
ট্রান্সফার ফাংশনে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর যদি এখানে এস এর পাওয়ার 2 থাকে তাহলে বলতে পারি সেই সিস্টেমটা হলো একটা সেকেন্ড অর্ডার সিস্টেম। ঠিক আছে, তো সেকেন্ড অর্ডার সিস্টেমের ট্রান্সফার ফাংশনের যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে আমরা দেখতেছি সেকেন্ড অর্ডার সিস্টেমকে একটা যদি ক্লোজ লুপ সেকেন্ড অর্ডার সিস্টেম হয় এটা হলো একটা ওপেন লুপ সেকেন্ড অর্ডার সিস্টেমের ট্রান্সফার ফাংশন ওমেগা এন স্কয়ার ডিভাইডেড বাই এস ইনটু অর্থাৎ এস স্কয়ার প্লাস এই যে ভাঙ্গায় যদি দেই তাহলে বলতে পারি ওপেন লুপ সিস্টেমের জন্য আমাদের এটা লেখাও তো ঝামেলা। আচ্ছা এই টার্মটা ওমেগা এন স্কয়ার ডিভাইডেড বাই এস ইনটু এস দুটো গুণ করে দিলে এস স্কয়ার প্লাস টুয়াইস ল্যামডা ওমেগা এন এস, এটা হলো আমাদের একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের ট্রান্সফার ফাংশন। ঠিক আছে, এখানে এস স্কয়ার দিয়ে বোঝায় এটা একটা সেকেন্ড অর্ডার সিস্টেম। তো in this chapter let us discuss the time response of second order system. Consider the following block diagram of closed loop control system. Here an open loop transfer function is connected, মানে এই ফাংশনটা is connected with a unity negative feedback. এই যে এই সিস্টেমের ওপেন লুপ সিস্টেমের ট্রান্সফার ফাংশন হলো ওমেগা এন স্কয়ার ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস টুয়াইস ডেল ওমেগা এন। এখন একটা বিষয় বলি, এই টার্মে যে ডেল ইউজ করছি এই ডেলটা কোনো কোনো জায়গায় আমরা এখানে বলতে পারি যাই হিসেবে প্রকাশ করতে পারি, এটা একটা ড্যাম্পিং রেশিও। ঠিক আছে, এই ডেলটা হলো আমাদের ড্যাম্পিং রেশিও। এই ড্যাম্পিং এই সেকেন্ড অর্ডার সিস্টেম বোঝার আগে আমাদের একটা মেকানিক্যাল সিস্টেম সম্পর্কে ধারণা নিতে হবে। মেকানিক্যাল সিস্টেম সম্পর্কে যদি প্রপার যদি আইডিয়া না থাকে আমরা এই সেকেন্ড অর্ডার সিস্টেমটা আমরা বুঝতে পারবো না, টাইম রেসপন্সটা আমরা বুঝতে পারবো না। কারণ এর ইকুয়েশনে আমাদের মধ্যে দুইটা টার্ম আছে যেটা আমাদের আননোন, একটা হলো ড্যাম্পিং রেশিও আর একটা হলো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ওমেগা এন কে বলা হয় ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, আর এখানে ডেল দিয়ে যেটা বোঝাইছে কোন কোন জায়গায় যাই দিয়ে বোঝায় এটাকে বলা হয় ড্যাম্পিং রেশিও। এই দুইটা জিনিস নিয়ে আমাদের একটু এখন একটা ধারণা নিতে হবে। তো আমরা একটু দেখি, এর জন্য তোমাদের সাথে আমি একটা হোয়াইট বোর্ড শেয়ার করি। এটাকে বাদ দিয়ে স্টপ শেয়ারিং বাদ দিয়ে একটা হোয়াইট বোর্ড শেয়ার করি। শেয়ার হোয়াইট বোর্ড। হ্যাঁ হ্যাঁ, দেখতেছো না হোয়াইট বোর্ড? হ্যাঁ, তো এখানে আমি বলতে পারি সেকেন্ড অর্ডার সিস্টেমের ক্ষেত্রে, হ্যাঁ আচ্ছা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছো? হ্যালো জি স্যার, জি স্যার দেখতে পাচ্ছি। ওকে, একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের ট্রান্সফার ফাংশনকে যদি আমি লিখি একটা ক্লোজ লুপ সেকেন্ড অর্ডার সিস্টেমের ট্রান্সফার ফাংশন, তাহলে আমি বলতে পারি ট্রান্সফার ফাংশন ইকুয়াল টু এর সিএস ডিভাইডেড বাই আর এস। ঠিক আছে, তো এটা সমান সমান আমি বলতে পারি ওমেগা এন স্কয়ার ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস টুয়াইস, এখন যাই এনও বলতে পারি অথবা ডেল দিয়েও প্রকাশ করতে পারি। এখানে যেহেতু ডেল দিয়ে প্রকাশ লেখাটাই সোজা, যাই লেখাটা একটু কঠিন, যাই লিখতে গেলে আমাদের এই যে এরকম করে একটু লিখতে হয়, মানে এই লেখাটা একটু টাফ, আমি এই জন্য ডেল দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, কিছু কিছু জায়গায় যাই দিয়ে প্রকাশ করছে ডেল ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কয়ার। ঠিক আছে, তো এটা হলো একটা সেকেন্ড অর্ডার ক্লোজ লুপ সিস্টেমের জন্য, এটা হলো ক্লোজ লুপ সিস্টেম, সিএলও এসিডি ক্লোজড লুপ, যেখানে ফিডব্যাক পাথের গেইন হলো 0 1, ফিডব্যাক পাথের গেইন যেখানে 1 সেটার জন্য এটা। ঠিক আছে, এটা ক্লোজ লুপ সিস্টেম, এর জন্য আমি ট্রান্সফার ফাংশন লিখলাম। এই ইকুয়েশন থেকে আমরা বেশ কিছু জিনিস দেখতেছি, এর মধ্যে একটা হলো ওমেগা এন। ওমেগা এন কে বলা হয় ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হয় ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এটাকে যদি আমি লিখি তাহলে বলতে পারি ইউ এন ডি এ এম পি ইডি আনড্যাম্পড ন্যাচারাল এফআরএ ফ্রি ইউ ইউ এন সি ওয়াই আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আর এর সাথে আরেকটা টার্ম হলো ডেল টার্ম, যেটাকে যাই বা ডেল দিয়ে প্রকাশ করছি, এটাকে দুইটাই বলি, এটাকে যাই দিয়ে বোঝানো যায়
অথবা অর ডেল দিয়ে যেটা প্রকাশ করছি সেটা হলো আমাদের ড্যাম্পিং রেশিও। ড্যাম্পিং রেশিও, এই ড্যাম্পিং রেশিও সমান সমান আবার আমরা বলতে পারি এটা ইকুয়াল টু, বলতে পারি এটা ইকুয়াল টু, এটা হলো দুই ভাগে ভাগ করলে যদি লিখি এটা হলো একটা অ্যাকচুয়াল ড্যাম্পিং ডিভাইডেড বাই ক্রিটিক্যাল ড্যাম্পিং, ক্রিটিক্যাল এমপিআইএনজি, হ্যাঁ, অ্যাকচুয়াল ড্যাম্পিং ডিভাইডেড বাই ক্রিটিক্যাল ড্যাম্পিং, এটা হলো আমাদের ড্যাম্পিং রেশিও। ঠিক আছে, এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কাকে বলা হয়, অ্যাকচুয়াল ড্যাম্পিং কি, ক্রিটিক্যাল ড্যাম্পিং কি, এগুলো তোমাদের প্রশ্ন এখন, তাই না? এগুলো তোমার মনের মধ্যে প্রশ্ন জাগতেছে, এগুলো সম্পর্কে কি। এখন এইখানে ডেলের মানের উপর ডিপেন্ড করে যে কোনো একটা সিস্টেম বিভিন্ন টাইপের হইতে পারে। এর মধ্যে আমরা একটু লিখি, যদি ইফ ডেল সমান সমান 0 হয়, ডেল সমান সমান 0 হয়, এই টার্মটাকে আমরা বলতাছি আনড্যাম্পড সিস্টেম, অর্থাৎ আনড্যাম্পড সিস্টেম। ঠিক আছে, এটা হলো একটা আনড্যাম্পড সিস্টেম। আনড্যাম্পড সিস্টেম কি? নো অপোজিশন, oscillating is oscillating in natural frequency, যেটাকে আমরা বলছি ওমেগা এন দিয়ে, যেটাকে আমরা এখানে ওমেগা এন দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, আচ্ছা, এখন ডেলের মান যদি 0 থেকে বড় হয়ে 1-এর চেয়ে ছোট হয়, তাহলে এটাকে আমরা বলি UNDER, আন্ডার DAMPED, আন্ডার ড্যাম্পড সিস্টেম। ঠিক আছে, আবার ডেলের মান যদি, কন্ডিশনটা লিখি তারপরে আমি দেখাইতেছি, ডেলের মান যদি 1 হয় তাহলে এটাকে আমি বলতে পারি CRI critically damped, DAMPED, damped system। একটু মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা দেখো, আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে না দেখলে, না বুঝতে পারলে সমস্যা আছে সামনে। এই মেকানিক্যালের অনেক কিছু এখানে আছে, ফিজিক্সের অনেক কনসেপ্ট। হ্যাঁ, এটা হলো আমাদের ওভারড্যাম্পড, SOSTAM। এই কনসেপ্টগুলো আমাদের ইসেও লাগবে, আমরা যখন ফিল্টার ডিজাইন করব তখনও লাগবে। দেখো, এখন সহজ কথায় আসি, ড্যাম্পিং জিনিসটা কি? আমাদের রিয়েল লাইফে বিভিন্ন জায়গায় আমরা ড্যাম্পার ইউজ করে থাকি। এর মধ্যে একটা এক্সাম্পল হইলো আমাদের দরজার ভিতরে, বিভিন্ন দরজার মধ্যে দেখবা খোলার পরে যখন ছাইড়া দেওয়া হয় তখন আস্তে 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 বন্ধ হয়, খেয়াল করছো? আবার কোন কোন দরজা আছে এখন খোলার পরে ছাইড়া দিলা, ছাইড়া দেওয়ার পরে ধরো এটা অনেকটা ভাইব্রেট করতে থাকে, এরকম করে ভাইব্রেট করতে থাকে, ক্রমাগত ভাইব্রেট করতে 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 আস্তে আস্তে করে ফিক্সড হয়। আবার কোন কোন দরজা দেখবা খোলার পরে ছাইড়া দেওয়ার পরে ধাপ করে বন্ধ হয়ে যায়, কিন্তু একদম দরজার করিডোরে কাছে এসে যায়, স্পিড কমে যায়, তারপর আস্তে 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 বন্ধ হয়, হয় না? এরকম বিভিন্ন ধরনের আছে। এখন আমরা যদি এই ড্যাম্পিং হিসেবে 3 ভাগে, ড্যাম্পিং জিনিসটা কি? ড্যাম্পিং জিনিসটা হইলো যে
আমাদের পৃথিবীতে প্রত্যেকটা জিনিসই আমাদের স্টেবল হইতে চায়, অর্থাৎ স্টেবিলিটিতে আসতে চায়, তাই না? অর্থাৎ আমাদের যদি ফ্রিকোয়েন্সি থাকে সে ফ্রিকোয়েন্সিটাকে রিডিউস করতে চায়, ভাইব্রেশন থাকলে সেটা তো কম্পন। হ্যাঁ ভাইব্রেশনকে রিডিউস করতে চায়, রিডিউস করে সে একটা স্টেবল কন্ডিশনে আসতে চায়। যে ফোর্সটা আমাদের এই স্টেবল কন্ডিশনে আসতে হেল্প করে সেই ফোর্সটাকে বলা হয় ড্যাম্পিং ফোর্স। যেমন একটা স্প্রিং এর কথা চিন্তা করে দেখো, একটা স্প্রিং, হ্যাঁ পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেগুলো, যেমন ধরো একটা স্প্রিং, একটা এক্সাম্পল দে, একটা স্প্রিং কে যখন তুমি টাইনা ছেড়ে দিবা, স্প্রিংটা কি তখন সে ভাইব্রেট করতে থাকবে, ক্রমাগত ভাইব্রেট করতে থাকবে, কিন্তু এই ভাইব্রেশন কিন্তু এক সময় গিয়ে থাইমা যাবে না? এবং এই ভাইব্রেশন থাইমে এক সময় সে স্টেবল কন্ডিশনে আসবে, যতক্ষণ পর্যন্ত সে ভাইব্রেট করবে ততক্ষণ পর্যন্ত সেই স্টেবল কন্ডিশনে আসে নাই। অর্থাৎ যে ফোর্সটা, যে জিনিসটা তাকে এই স্টেবল কন্ডিশনে আসতে হেল্প করছে সেটাই হলো ড্যাম্পিং। ঠিক আছে, ড্যাম্পিং ফোর্স। ক্লিয়ার? আচ্ছা একটু দেখি এখানে, মনে করো এটা একটা সিস্টেম, এটা হলো টাইম, এটা মনে করো টাইম, আর এটা ধরো অ্যামপ্লিটিউড, এটা হলো ধরো অ্যামপ্লিটিউড, এটা হলো অ্যামপ্লিটিউড। ঠিক আছে? তো একটা সিস্টেম প্রথম অবস্থায় যখন অন করলাম তখন মনে করো তার ফ্রিকোয়েন্সি অনেক হাই ফ্রিকোয়েন্সি, কিন্তু গ্রেজুয়ালি কি হইতেছে, তার ফ্রিকোয়েন্সি কমতেছে, টাইম যত বাড়তেছে তার ফ্রিকোয়েন্সি তত কমতেছে, ভাইব্রেশন তত কমতেছে, কমতে এক সময় সে মানে জিরোর ক্লোজ টু জিরো, ঠিক আছে, হয়ে গেল। এই যে দেখো প্রথম অবস্থায় কিন্তু সে ছিল হাই ফ্রিকোয়েন্সি, আস্তে আস্তে এটা আমি যদি এইভাবে দেখি তার অ্যামপ্লিটিউড কমতেছে, কমতে এক সময় সে দেখা যায় ক্লোজ টু জিরো হয়ে গেল, হলো না? হ্যাঁ, এই যে দেখো ক্লোজ টু জিরো হইলো। তো এই ধরনের কোন যদি সিস্টেম থাকে, যে সিস্টেমের আমাদের ক্রমাগত সিস্টেমটা দিক পরিবর্তন করতে একটা সময় যে স্টেবল হয়ে যায়, সেই সিস্টেমটাকে বলা হয় আন্ডার ড্যাম্পড সিস্টেম। আবার বলি, আন্ডার ড্যাম্পড সিস্টেম কি বলা হয়? এটা হলো এমন একটা সিস্টেম যে সিস্টেমটা অন করার পর ক্রমাগত এর ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে থাকে, চেঞ্জ করতে এক সময় সে স্টেবল কন্ডিশনে চলে যায়, সেই সিস্টেমটা হলো আন্ডার ড্যাম্পড সিস্টেম। ক্লিয়ার? এটা যদি কোনো ভোল্টেজের ক্ষেত্রে চিন্তা করো, ভোল্টেজের ক্ষেত্রে বা কোনো এসি ওয়েবসাইটের ক্ষেত্রে চিন্তা করে দেখো, প্রথমে ধরো আমাদের ভোল্টেজটা বাড়ার পর কমতে এক সময় গিয়ে সে স্টেবল হয়ে গেল। এই সিস্টেমটার নাম হলো আন্ডার ড্যাম্পড সিস্টেম। ঠিক আছে? জি স্যার। আবার তুমি যদি মেকানিক্যাল কোনো ডিভাইস চিন্তা করো, মেকানিক্যাল ডিভাইস ধরো একটা দরজা, এটা একটা দরজা, তুমি যখন দরজাটা এদিক টাইনা ধরলে সে এইদিকে ফোর্স ক্রিয়েট করবে না? সে কিছুক্ষণ পরে কি করবে, দরজাটা তখন সে ফোর্স ক্রিয়েট করে সে এই কন্ডিশনে চলে আসলো, তাই না? আবার কিছুক্ষণ পরে সে বিপরীত ফোর্সে সেই কন্ডিশনে চলে আসলো, আবার কিছুক্ষণ পরে সে এই কন্ডিশনে চলে আসলো, তারপর এই কন্ডিশনে চলে আসলো, এইভাবে ভাইব্রেট করতে এক সময় গিয়ে দরজাটা আমাদের ক্লোজ হয়ে গেল। বুঝতে পারছো? এখন এই জিনিসটা বুঝতে পারছো তো কিভাবে হইলো? ধর একটা দরজা ছিল, জি স্যার, লাভ দিয়ে কানে চলে গেল, তারপরে কি হলো, আবার এখানে চলে আসলো, এরকম ভাইব্রেট করতে থাকলো, ভাইব্রেট করতে এক সময় তার ভাইব্রেশন থাইমে সে ক্লোজ হয়ে গেল। এই যে সিস্টেমটা, স্যার শোরুমের দরজা না স্যার? হ্যাঁ হ্যালো বলো। স্যার এরা শোরুমে থাকে না দরজা? হ্যাঁ শোরুমের দরজা, বিভিন্ন অফিসে হ্যাঁ দরজাগুলো এরকম থাকে, করতে জি স্যার। এই ধরনের ভাইব্রেশন ড্যাম্পার তো আমরা স্যার, হ্যাঁ হ্যালো, ভাইব্রেশন ড্যাম্পার তো স্যার আমরা ওই যে 132 কেবি লাইনেই লাগাই কম্পন রোধ করার জন্য। এইটাই হলো ভাইব্রেশন ড্যাম্পার। ড্যাম্পার হলো জাস্ট হলো এই যে ফ্রিকোয়েন্সি যে করতে থাকে, এই যে ভোল্টেজের ক্ষেত্রে বলি, এই ফ্রিকোয়েন্সি কত চেঞ্জ করতে থাকে, এটাকে আমাদের কমানোর জন্য যে ড্যাম্পার ইউজ করি, আস্তে আস্তে কি হয়, আমাদের ভাইব্রেশন করতে এক সময় গিয়ে ফ্রিকোয়েন্সি স্টেবল হয়ে যায়। তো এটাই হলো আমাদের ড্যাম্পার। এই ড্যাম্পারটাকে বলা হয় আন্ডার ড্যাম্প সিস্টেম। ক্লিয়ার? ফ্লাকচুয়েশনটা কমায় আর কি। হ্যাঁ, ফ্লাকচুয়েশন হইতে এক সময় গিয়ে ফিক্সড হয়ে যায়। একটু ক্লিয়ার তো? হ্যালো,
আনড্যাম্পড কাকে জি বলা স্যার। হয়? আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যে বললাম, এই যে ওমেগা এন, আনড্যাম্পড কাকে বলা হয়? ধরো কোন একটা সিস্টেমে যদি ড্যাম্পার না থাকে, অর্থাৎ সেই সিস্টেমটাকে যদি ফ্রিলি অসিলেট করতে দেওয়া হয়, তাহলে যে ফ্রিকোয়েন্সিতে সে অসিলেট করতো সেই ফ্রিকোয়েন্সিটিকে বলা হয় ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? অর্থাৎ কোন একটা সিস্টেমকে যদি ড্যাম্পিং ফোর্স অ্যাপ্লাই না করা হয়, এমন কোন সিস্টেম থাকে যার কোনো ড্যাম্পিং নাই, তাহলে সে ইনফিনিটি টাইম পর্যন্ত কি সে ভাইব্রেট করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। অর্থাৎ ফ্রিলি তাকে যদি ভাইব্রেট করতে যাওয়া হয়, সে যে ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে সেই ফ্রিকোয়েন্সিকে বলা হইতাছে আমাদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা ওমেগা এন দিয়ে প্রকাশ করছি। ক্লিয়ার? জি স্যার। এ স্যার কথা বলে কেউ স্বীকার করো না কে আর রাও করো না কে? আচ্ছা, আর হলো যদি এরকম ভাইব্রেট করতে থাকে, ভাইব্রেট করতে 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 একসময় স্টেবল হইতেছে, এটাকে বলতেছে আন্ডার ড্যাম্প সিস্টেম। অর্থাৎ যেগুলো এক সময় মানে একবার নেগেটিভে যাইতেছে, পজিটিভে যাইতেছে, নেগেটিভে যাইতেছে, পজিটিভে যাইতেছে, অ্যামপ্লিটিউড যাইতে 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 এক সময় গিয়ে সে স্টেবল হইতেছে, এটা হলো আন্ডার ড্যাম্প সিস্টেম। অর্থাৎ এই যে ফোর্সটা, যে ফোর্সটাকে তাকে স্টেবল করতে বাধ্য করতেছে, এই ফোর্সটাই হলো ড্যাম্পিং ফোর্স। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ড্যাম্পিং ফোর্সটাকে আমরা পড়ে আসছি কি, ড্যাম্পিং ফোর্স এফ ইকুয়াল টু, আমরা পড়ে আসছি এফ ইকুয়াল টু মাইনাস বি ইনটু ভি। এই ভিটা হলো ভেলোসিটি, এটা হলো আমাদের ভেলোসিটি, আর বিটা হলো আমাদের কনস্ট্যান্ট। স্প্রিং এর জন্য এটা পড়ছি, ইফ স্প্রিং এর জন্য এফ ইকুয়াল টু পড়ছি এফ ইকুয়াল টু মাইনাস কে ইনটু এক্স, কে ইনটু পড়ে আসছি না? এই যে কিছুদিন আগে মেকানিক্যাল সিস্টেম পড়লাম, তো এটা জি স্যার। কি, এটা হলো ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি, তাই ড্যাম্পিং কনস্ট্যান্ট, তাই না? এই যে ড্যাম্পিং কনস্ট্যান্টটা হলো আমাদের এই কে, এখানে আমরা পড়ে আসছি। তো এটাই হলো আমাদের ড্যাম্পার। এই ড্যাম্পিং ফোর্স এফ ইকুয়াল টু বলতে পারি মাইনাস বি ইনটু ভি। ভি হলো ভেলোসিটি আর বি হলো আমাদের কনস্ট্যান্ট, ড্যাম্পিং কনস্ট্যান্ট। ঠিক আছে? ওকে, তাহলে এইটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা মোটামুটি বলতে পারি এটা মুছে দেই। আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখব ক্রিটিক্যালি ড্যাম সিস্টেম জিনিসটা কি। আন্ডার ড্যাম বুঝে ফেললাম, এখন ক্রিটিক্যালি ড্যাম জিনিসটা কি। ক্রিটিক্যালি ড্যাম সিস্টেমটা বোঝার সহজ জিনিস হলো, আমি এখানে একটা এক্সাম্পল দেই। মনে করো একটা সিস্টেমের অ্যামপ্লিটিউড, এটা হলো টাইম রেসপন্স, এটা হলো টাইমের সাথে সাথে অ্যামপ্লিটিউড দেখি। ক্রিটিক্যালি ড্যাম সিস্টেম এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা চালু করার সাথে সাথে ধাপ করে এর অ্যামপ্লিটিউড কমে যায়, ধাপ করে এর অ্যামপ্লিটিউড কমে যায় ক্লোজ টু জিরো হয়ে যায়, কিন্তু সে জিরোর কাছাকাছি যে থাইমে পড়ে, সে জিরো আর হয় না। সেরকম ভাবে চলতে থাকে মানে ইনফিনিটি টাইমে যায় সে জিরো হয়। অর্থাৎ এমন একটা দরজা চিন্তা করো, যে যতটা খুললাম, খোলার পরে ছাড়ে দেওয়ার সাথে সাথে দ্রুত ধাপ করে আমাদের বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যায়, দরজার কাছাকাছি এসে যায়, তার স্পিড কমে গেল, তার অ্যামপ্লিটিউড স্পিড কমে যায়। সে কি করলো, আমাদের আস্তে 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 সে চলতে থাকলো, চলতে চলতে অনেক টাইম নিয়ে সে বন্ধ হইলো। এই ধরনের যে সিস্টেমটা আছে, এই ধরনের সিস্টেমকে বলা হয় ক্রিটিক্যালি ড্যাম সিস্টেম। বুঝতে পারছো তো কনসেপ্টটা? জি স্যার। জিনিস, যে জিনিসটা ধাপ করে ছাড়ে দিলে ধাপ করে সে একদম ক্লোজ টু জিরো হয়ে যাবে, কিন্তু জিরো হবে না, জিরোর কাছাকাছি যায় সে থাইমে যাবে, থাইমে যায় সে আস্তে 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 অনেক টাইম নিয়ে সে বন্ধ হবে। এই জিনিসটাকে বলা হয় ক্রিটিক্যালি ড্যাম সিস্টেম। ক্লিয়ার? এই ক্রিটিক্যালি ড্যাম সিস্টেমের একটা বৈশিষ্ট্য হলো সেটা অসিলেটিং না, এর অ্যামপ্লিটিউড গুলা বা ফ্রিকোয়েন্সিটা অসিলেট, এর কোনো ফ্রিকোয়েন্সি নাই, অসিলেটিং না। দেখো এখানে কিন্তু একটা ফ্রিকোয়েন্সিও কোনো সম্পন্ন হয় নাই, অর্থাৎ এর কোনো ফ্রিকোয়েন্সি দেখো এখানে, এটা কিন্তু অসিলেটই করতেছে না। ঠিক আছে? এটা জাস্ট শুধুমাত্র ক্লোজ টু জিরো হয়ে যেতেছে, কিন্তু এটা কিন্তু অসিলেট করতেছিল, এই কারণে আমরা বলতে পারি এটা হলো সবচেয়ে ফাস্টেস্ট ওয়ে টু রিটার্ন ইকুইলিব্রিয়াম। এটা ইকুইলিব্রিয়ামে আসার জন্য সবচেয়ে ফাস্টেস্ট ওয়ে, সবচেয়ে দ্রুত সময়ে সে ইকুইলিব্রিয়ামে এসে যায়। ঠিক আছে? এটাই। আর এর মধ্যে এর কোনো অসিলেশন নাই, একদম ধাপ করে ক্লোজ টু জিরো হবে, তারপর আস্তে 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 ইনফিনিটি টাইমে গিয়ে সে গিয়ে সে একদম মিশে যাবে। ক্লিয়ার? জি স্যার। এই ধরনের সিস্টেমকে বলা হয় ক্রিটিক্যালি ড্যাম সিস্টেম। এরপর আরেকটা ড্যাম্পিং সিস্টেম আছে, সেটা হলো ওভার ড্যাম সিস্টেম। ওভার ড্যাম সিস্টেম জিনিসটা কি? ওভার ড্যাম সিস্টেম জিনিসটা হলো, মনে করে এমন একটা সিস্টেম, ধরো এখান থেকে সে অ্যামপ্লিটিউড কমাইতেছে, সে আস্তে আস্তে কমাবে, সে ধাপ করে বন্ধও হবে না, আবার মনে করলো অসিলেটও করবে না, সে আস্তে 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 কমাইতেছে, যে দেখো সে আস্তে আস্তে
কমাইতে 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 সে ইনফিনিটি টাইমে গিয়ে সে এটা জিরো হবে। সে ইনফিনিটি টাইমে যে সে আস্তে 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 কমাবে সিস্টেমটা অ্যামপ্লিটিউড। এই যে গ্রাজুয়ালি সে আস্তে আস্তে কমাইতেছে, এই সিস্টেমটার নাম হলো ওভারড্যাম্প সিস্টেম। ঠিক আছে, তো এটা হলো ওভারড্যাম্পড, এটা হলো ক্রিটিক্যালি ড্যাম্পড। হ্যাঁ এটা, হ্যাঁ এপিট এপিট করেন। হ্যাঁ দেখেন দেখেন তাহলে, তাহলে এটা হলো ওভারড্যাম্প সিস্টেমটা, বুঝতে পারছো তো? সে ধাপ করে কমাবে না ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউড, সে আস্তে আস্তে গ্রাজুয়ালি আস্তে আস্তে কমাবে হ্যাঁ হ্যাঁ এর কোনো স্যার, আস্তে অসিলেশন আস্তে নাই। ইনফিনিটি হবে। হ্যাঁ আস্তে আস্তে ইনফিনিটি হবে, এর মধ্যে কোনো অসিলেশন নাই, তার মধ্যে কোনো ফ্রিকোয়েন্সি নাই, সে এরকম কোনো ভাইব্রেট করবে না কিছুই। তার অ্যামপ্লিটিউড গ্রাজুয়ালি কমতে থাকবে, কমতে 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 আস্তে আস্তে সে ইনফিনিটিতে যায়, সে জিরো হবে। আবার আন্ডার ড্যাম্পে ধাপ করে সে জিরোর কাছাকাছি চলে আসবে, আসার পরে সে আস্তে 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 এটার সাথে মিশে যাবে। ঠিক আছে, এটা হলো ক্রিটিক্যাল মিশে ড্যাম্প। ইনফিনিটি হবে। জি স্যার। হ্যাঁ, আর এটা হলো ওভারড্যাম্প সিস্টেম। এই ধরনের তিনটা ড্যাম্প সিস্টেম আছে। এখন এর কন্ডিশন হলো এই ইকুয়েশনে যদি ডেল এর মান 0 হয় তাহলে বলতে পারি এটা হলো আনড্যাম্প সিস্টেম, অর্থাৎ যার কোনো ড্যাম্পিংই নাই। সে আনড্যাম্প সিস্টেমে কি, সে অসিলেট করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে, তার কোনো ফ্রিকোয়েন্সি হ্রাস ঘটবে না। যে একটা ফোন আসছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, ক্লাস নিতে, এটা বোঝা গেছে তো কিভাবে করলাম? তো এটা হলো আমাদের আনড্যাম্প সিস্টেম, হলো এমন একটা সিস্টেম যে সিস্টেমটা অলওয়েজ অসিলেট করতে থাকে, একই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতে থাকে, একই অ্যামপ্লিটিউডে অসিলেট করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে, একদম ইনফিনিটি টাইম পর্যন্ত সে অসিলেট করতেই থাকবে, কারণ এর কোনো ড্যাম্পিং নাই, এর 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 অসিলেশন কোনো সময় কমবে না। এই ধরনের সিস্টেমকে বলা হয় আনড্যাম্প সিস্টেম। আর যে ফ্রিকোয়েন্সিতে সে অসিলেট করে সেই ফ্রিকোয়েন্সিকে বলা হয় ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সিকে আমরা ওমেগা এন দিয়ে প্রকাশ করি। আবার যদি ডেলের মানটা 0 থেকে 1 এর মাঝখানে থাকে তাহলে বলতে পারে সেই সিস্টেমটা হলো আন্ডার ড্যাম্প সিস্টেম, অর্থাৎ এরকম সিস্টেম। ঠিক আছে, আন্ডার ড্যাম্প সিস্টেম। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে গ্রাজুয়ালি অসিলেট করতে করতে সে কমে যাবে। আবার যদি ডেলের মানটা সে 1 এর সমান হয় তাহলে বলতে পারি সেটা হলো ক্রিটিক্যালি ড্যাম্প সিস্টেম। আমাদের এটা হলো ক্রিটিক্যালি ড্যাম্প সিস্টেম। আবার ডেলের মান যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে বলতে পারি সেটা হলো ওভার ড্যাম্প সিস্টেম, যেরকম গ্রাজুয়ালি সে কমতে থাকবে। তো এইখানে ডেলের মান চেঞ্জ করে এই আমরা মোটামুটি একটা সিস্টেমকে বিভিন্ন ধরনের সিস্টেম বানাইতে পারি, আন্ডার ড্যাম, আনড্যাম, ক্রিটিক্যালি ড্যাম্প, ওভার ড্যাম সিস্টেম আমরা এখানে করতে পারি। আর এই ইকুয়েশনটা হলো ক্লোজ লুপ সিস্টেমের জন্য সেকেন্ড অর্ডার সিস্টেমের ট্রান্সফার ফাংশনের ইকুয়েশন। ঠিক আছে, তো আমাদের নেক্সট স্লাইড থেকে আমরা সেকেন্ড অর্ডার সিস্টেম সম্পর্কে স্টাডি করব। তো এই কনসেপ্টটা যেন আজকে ক্লিয়ার করে রাখো, কারণ পরের দিন এগুলো নিয়ে আমি আর আলোচনা করব না, কারণ আমাদের এই সেকেন্ড স্টাডিতে আমাদের এই কনসেপ্টটা ইউজ হবে। ঠিক আছে, আমাদের যে কোনো সিস্টেমের প্রথমে একটা সিগন্যাল নিব, সেই সিগন্যালটাকে আমরা টাইম রেসপন্সে অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে আমরা এটাকে দেখব সেটা কি ধরনের সিস্টেম। ঠিক আছে, এই কারণে আমাদের এই কনসেপ্টটা যেন তোমাদের ক্লিয়ার থাকে। ঠিক আছে, সামনের এই লেকচারগুলো একটু ডিফিকাল্ট হবে, কারণ অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হবে, একটু ডিফিকাল্ট হবে। তোমাদের এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু পারবা না। আচ্ছা, আমাদের তো মনে হয় টাইম আরো অনেক আছে, আছে না? স্যার 20 মিনিট আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা ক্লাস নিতে পারি, সমস্যা, কিন্তু আজকে এত টাইম স্যার আজকে কি অনেকক্ষণ ক্লাস নিছি না? জি স্যার। কিন্তু লাইন কাটতেছে না, যাই হোক। স্যার 1 ঘন্টা 10 মিনিট হইছে ক্লাস আজকে। আজকে তাহলে কি লাইন কাটতেছে না কেন, আমি তো বুঝলাম না। পুরো দিন তো আমাদের জুম এত সুন্দর সার্ভিস দেয় না। স্যার বুঝতেছি না, আজকে তো লাইন আর কাটলো না। না আমি তো বুঝতেছি টাইম মনে বাড়াই দিতে স্যার তুমি। জুম তো পুরো দিন এত সুন্দর সার্ভিস, সকালেও নিলাম লাইন কেটে গেছে। না টাইম বাড়াইতে আনি কথা, আরেকটা সপ্তাহ বাড়াইছে তোমার পরিবর্তে। যাই হোক, ভুলে গেছে বুঝতে পারছি। আচ্ছা, এটাকে সেভ করে রাখার কি কোনো সিস্টেম আছে কিনা একটু দেখি। এটাকে অটোমেটিক সেভ হবো। হ্যাঁ স্যার আমরা আবার কানেক্ট হই। না, কানেক্ট হওয়ার দরকার নাই, যতক্ষণ চলে স্যার একবার এক ক্লাসে ভিডিও থাকলে সমস্যা হইতো, সমস্যা নাই তো। ক্লাসের ভিডিও মধ্যে তো থাকবে। নাম এটাকে সেভ করি। জেপিজি কি করলো বা কয়জন আপনার নাম কথা বলেন নেক্সট ক্লাসে জানবে
এই পাইলাম প্রথম ক্লাসে আর আজকেটা দেখি ড্যাম্পিং এটা সেভ করে দিলাম এই ইমেজটা ওকে এই রাবার ওকে এটা কেটে দিই তাহলে ঠিক আছে স্ক্রিন শেয়ার দেই হ্যাঁ স্ক্রিন আসছে তো না জি স্যার ওকে তাহলে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি রেকর্ডিং হচ্ছে না রেকর্ডিং জি স্যার আচ্ছা হ্যাঁ রেকর্ডিং আছে হ্যাঁ তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি ধরো এটা একটা সিস্টেম এটা হলো আমাদের ওপেন লুপ সিস্টেমের গেইন ওপেন লুপ সিস্টেম সেকেন্ড অর্ডার ওপেন লুপ সিস্টেমের গেইন আর এখানে আমাদের ক্লোজ লুপ সিস্টেম নিয়েছি যার ফিডব্যাক পাথের গেইন হলো 1 এর গেইন হলো 1 তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি সিএস বা আরএস সমান সমান জিএস ইনটু 1 প্লাস জিএস ইনটু জি এইচএস যেহেতু 1 এইজন্য এইচএস টার্মটা নাই আমাদের জিএস এটাকে আমি জিএস এর মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলে এই ইকুয়েশনটা পাই কিছুক্ষণ আগে যে ইকুয়েশনটা লিখলাম ক্লোজ লুপ সিস্টেমের আমাদের ট্রান্সফার ফাংশন এই যে ইকুয়েশনটা আমি পাইলাম এই যে ইকুয়েশনটা তো এটা হলো দিস হেয়ার দি পাওয়ার অফ এস ইজ 2 এখানে এস এর পাওয়ার 2 ডিনোমিনেটরে এই কারণে বলতে পারি এই সিস্টেমটা হলো একটা সেকেন্ড অর্ডার সিস্টেম এই এস এর পাওয়ার 2 হওয়ার কারণে আমাদের সিস্টেমটা একটা সেকেন্ড অর্ডার সিস্টেম হতে পারে এখন এই সেকেন্ড অর্ডার সিস্টেম ক্যারেক্টারিস্টিক্সে ডিনোমিনেটর টার্মটা নিলাম ডিনোমিনেটর ইকুয়াল টু 0 ধরলাম ধরে আমি এখানে এস এর মান বের করলাম এটা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করে এই মানটা কিভাবে বের করলাম কত দেখি আমাদের x স্কয়ার প্লাস ax স্কয়ার প্লাস bx প্লাস c এই ফর্মুলাতে আমাদের যে s এর পাওয়ার যেভাবে মান কিভাবে বের করি অর্থাৎ দ্বিঘাত সমীকরণের যে সমাধানটা তোমরা করছো না ইকুয়েশনটা মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস কি করলো বি স্কয়ার মাইনাস কি টুয়াইস 4abc 4bc হ্যাঁ 4ca হ্যাঁ ডিভাইডেড বাই b টুয়াইস square minus 4ca হ্যাঁ বি স্কয়ার মাইনাস 4 সি সি এ মাইনাস ডিভাইডেড বাই টুয়াইস এ এই ফর্মুলাটা করছিলাম না এই ফর্মুলা দিয়ে আমরা এটা করলাম যে দেখো এখানে এই যে মাইনাস বি বি মান কত 2 ডেল ওমেগা 2 ওমেগা ডেল এন এই যে মানটা দিলাম প্লাস মাইনাস রুট ওভার দিলাম রুট ওভার দিয়ে যে 2 ডেল ওমেগা এন কে হোল স্কয়ার করলাম বি স্কয়ার করলাম বি স্কয়ার মাইনাস 4 নিলাম আর হলো 4 এটা হলো ওমেগা এন তো 4c স্কয়ার মনে হয় না বি স্কয়ার মাইনাস 4c স্কয়ার নাকি 4 কি এটা বলবো 4c স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস এ আর ইকুয়েশনটা ইকুয়েশনটা খেয়াল করো তো দেই তো মনে আছে কিনা এই সমীকরণ দিয়ে আমরা এটাকে ভাঙাইলাম ভাঙানোর পর এখানে s এর মান বের করলাম s ইকুয়াল টু মাইনাস ডেল এই মানটা আসলো তো এটা হলো আমাদের s এর মান তাই না জাস্ট এই ফর্মুলা ইউজ করে s এর মানটা বের করলাম s এর মান বের করার পর এইখানে ডেল এর মান যদি 0 হয় তাহলে সিস্টেমটা কি হইতাছে ডেল এর মান যদি 0 হইতাছে তাহলে এখানে রুট ওভার -1 হইতাছে রুট ওভার -1 হলো একটা ইমাজিনারি পার্ট তাই না রুট ওভার -1 হলো একটা ইমাজিনারি পার্ট আই পার্ট তাই না একটা আই টার্ম আসবে বা জে টার্ম আসবে সুতরাং বলতে পারি দি টু রুটস আর ইমাজিনারি যদি এখানে আই টার্ম আসে তাহলে বলতে পারি আমাদের দুইটা রুটস দিয়ে আমাদের ইমাজিনারি নাম্বার হবে যখন ডেল ইজ ইকুয়াল টু 0 হবে আবার ডেল ইজ ইকুয়াল টু যদি 1 হয় ডেল ইজ ইকুয়াল টু 1 হলে কত 1 - 1 0 1 - 1 0 হলে এই টার্ম বাদ শুধুমাত্র এই অংশটা থাকবে এই অংশটা হলো রিয়েল পার্ট সুতরাং পাতে ডেল ইকুয়াল টু 1 হলে টু রুটস আর রিয়েল এন্ড ইকুয়াল রিয়েল এবং ইকুয়াল হবে মাইনাস ডেল ওমেগা এন এর সমান আবার যদি ডেল এর মান 1 এর চেয়ে বড় হয় তাহলে কি হয় 1 এর চেয়ে বড় মানে হলো এটা বড় এটা ছোট এটা বড় এটা ছোট মানে হলো এটা একটা পজিটিভ নাম্বার রুট ওভার পজিটিভ নাম্বার মানে হলো পজিটিভ নাম্বার সুতরাং আমি বলতে পারি এটা হবে একটা রিয়েল বাট নট ইকুয়াল যেহেতু রুট ওভার পজিটিভ নাম্বার কোনো ইমাজিনারি পার্ট আসতেছে না সুতরাং আমি বলতে পারতেছি এটা হলো একটা রিয়েল নাম্বার এবং কিন্তু নট ইকুয়াল যেহেতু এখানে একটা পজিটিভ প্লাস মাইনাস আছে সেহেতু এটা নট ইকুয়াল আবার যদি এরকম হয় যে এটা আমার 0 থেকে 1 এর মধ্যে এটার মান 0 থেকে 1 এর মধ্যে মানে একের চেয়ে ছোট হলে কি এখানে একটা মাইনাস সাইন আসবে মাইনাস সাইন আসলে এটা একটা ইমাজিনারি পার্ট হয়ে যাবে এটা একটা কমপ্লেক্স পার্ট হয়ে যাবে সুতরাং বলতে পারি টু রুটস আর কমপ্লেক্স কনজুগেট তাই না তো এইভাবে আমাদের এই ডেল এর মানের উপর ডিপেন্ড করে আমাদের একবার রিয়েল হইতাছে একবার ইমাজিনারি হইতাছে কমপ্লেক্স কনজুগেট হইতাছে এই মানগুলো হইতাছে ঠিক আছে সুতরাং
আমাদের সিএস এর ইকুয়েশনটা জানি, আমাদের এটা সিএস ইকুয়েশন। এখানে সি হলো আমাদের আউটপুট ল্যাপ্লাস ট্রান্সফর্ম আউটপুট সিগন্যাল, আর হলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইনপুট সিগন্যাল, ওমেগা হলো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ডেল হলো ড্যাম্পিং রেশিও। এগুলো সব আমরা দেখে ফেলছি, ড্যাম্পিং রেশিও কাকে বলে, ওমেগা এন কি, এগুলো সব আমরা দেখে ফেলছি। তো এখানে সমাধান করতে গেলেও সেই আগের মতোই, প্রথমে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিতে হবে আর এর, তারপরে কনসিডার করতে হবে এই ইকুয়েশনে মান বসায় গুণ করতে হবে, তারপরে আর এস কে সাবস্টিটিউট আর এস এর মান এই ইকুয়েশনে বসাই দিতে হবে, বসানোর পর পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, পার্শিয়াল ফ্র্যাকশন করার পর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। আগে যেভাবে করলাম ওইভাবেই করব, সেম প্রসিডিউর ফলো করে আমরা এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, করে আমাদের এখানে টাইম রেসপন্স বের করব। টাইম রেসপন্স বের করার সিস্টেম হলো প্রথমটার মতোই, ফার্স্ট অর্ডারে যেভাবে করছি ঠিক সেম প্রসিডিউর ফলো করে আমরা সেকেন্ড অর্ডার করব। যেমন ধরো এখানে আমাদের স্টেপ রেসপন্স অফ সেকেন্ড অর্ডার সিস্টেম, এখানে আজকে কি আরো দেখাবো নাকি? অনেকক্ষণ তো মনে হয়েছে। হ্যালো, জি স্যার। জি স্যার। আজকে কি দেখাবো? না স্যার, বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে থাক, তাহলে এই পর্যন্ত। আজকে অনেকটুকু হয়েছে, অনেকক্ষণ ধরে ক্লাস নিতেছে আমার মনে হইতেছে। ওকে জি স্যার। ঠিক আছে, আজকে মনে হয় কিছু একটা হয়েছে যেখানে আমাদের লাইন ক্রস করতেছে না, কাটতেছে না।